হিজড়ার যেমন বাচ্চা হয় না, হওয়া সম্ভব না, এই শেখ হাসিনাও আইনের আওতায় না এসে এই আদালত ফেসনা করে বাংলাদেশে আসা সম্ভব না, সম্ভব না, সম্ভব না। ভারত শেখ হাসিনাকে বের করে দিচ্ছেন, এমনকি শুধু শেখ হাসিনাকে নয়, আওয়ামী লীগের যত নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়েছে প্রত্যেককে বের করে দিচ্ছেন 3টি কারণে। ভারতকে ধন্যবাদ যে তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে এত বড় ভারতের দালাল দেশের শত্রু আশ্রয় না দিলে তো আমরা বুঝতে পারতাম না। সুতরাং এই আওয়ামী লীগের ফেরত আসার কোনো সম্ভাবনা আমি দেখি না। আওয়ামী লীগের একটা পানিশমেন্ট হওয়া উচিত এমন ভাবে যে বাংলাদেশে যাতে তার অস্তিত্ব না থাকে। এই দেশে আওয়ামী লীগের আর কোনো রাজনীতি করার নৈতিকভাবে কোনো অধিকার নেই। ইউনূস সরকারের আমলে ভারত ভেবেছিল যে ইউনূসকে চাপ চুপ দিয়ে বিভিন্ন জায়গা থেকে তাকে চেপে টেপে ধরে হয়তো রাজি করানো যাবে এবং বাংলাদেশে আবার শেখ হাসিনাকে পুনঃপ্রতিষ্ঠিত করে দেবে। কিন্তু অনমনীয় ইউনূস সমস্ত চাপের কাছে নতি স্বীকার না করে তিনি বাংলাদেশকে একটি বন্দরে পৌঁছে দিয়ে গেছে। এইখান থেকে আর কোনো পরাশক্তি, কোনো রক্তচক্ষু এখান থেকে বাংলাদেশকে টলাতে পারবে না, কোনো মতো অবস্থায় টলাতে পারবে না। বর্তমান সরকার তার ফিরে আসার সম্পূর্ণ নির্ভর করে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের উপর। যদি বিএনপি কোনো ধরনের সিগন্যাল না দেয় শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা -1 মিলিয়ন%, -1 মিলিয়ন%। আমি আপনাদেরকে আবার বললাম, প্রশ্ন হলো দিলেই কি চলে আসবে? No, it's not going to happen overnight, but it will create a path for her think about it and prepare herself to come back, or is something like that. If not, it is almost most unlikely she cannot. Why? Because জামায়াত বা এনসিপি যারা আছে তারা কোনোদিনই শেখ হাসিনাকে মেনে নিবে না। বাট হাসিনা দেশে ফিরবে, হাসিনা দেশে ফিরবে, হাসিনা দেশে ফিরবে। আচ্ছা, হাসিনা যে দেশে ফিরবে, হাসিনা বেঁচে আছে তো ভাই। আওয়ামী লীগের যারা বাংলাদেশের থেকে আনন্দ উল্লাস করছেন যে আপনাদের ম্যাডাম আগামী ডিসেম্বরে দেশে ফিরবে, আপনাদের উৎসাহ দিয়েছে, কল রেকর্ডের মাধ্যমে সোশ্যাল মিডিয়া তোলপাড় সৃষ্টি করেছে, ঘোষণা দিয়েছে। এখন কথা হলো আপনাদের শেখ হাসিনা বেঁচে আছে তো, নাকি উনি পরপারে চলে গেছে? অনেকেই বলতে পারেন ভাই এ কথা বলছেন কেন? এই জন্য এই কথা বলছি, আজ পর্যন্ত বিগত 2 বছর হয়ে গেল শেখ হাসিনা বাংলাদেশ থেকে গণ অভ্যুত্থানে পড়ে জনতার ধাওয়া খেয়ে কুকুরের মতো লেজ গুটিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। যে শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে গত 16 বছর অতিষ্ঠ করে তুলেছিল, যারা শেখ হাসিনার পক্ষে কথা বলতো তারা বাহবা পেত, তারা টাকা কামাই করতে করতে পেট মোটা করে ফেলতো, কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে যারাই কথা বলতো তাদের পেট কেটে বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দেওয়া হতো। সেই শেখ হাসিনা এখন দেশে ফিরবে ঘোষণা দিচ্ছে। আসলে কি শেখ হাসিনা বেঁচে আছে ভাই? আপনাদের কাছে কি মনে হয়? এখন আসুন কিছু কথা বলি, তারপরে বিশ্লেষকদের কথা আপনাদের সাথে শেয়ার করব। আমি কেন এই কথা বললাম শেখ হাসিনা বেঁচে আছে? তো এই যে 2 বছর ধরে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, একের পর এক তার অডিও ফাঁস হচ্ছে, একের পর এক তার হুমকি দামকি ফাঁস হচ্ছে। কিন্তু কথা হলো শেখ হাসিনা ভিডিও বার্তা কেন দিচ্ছেন না? কেন তিনি ভিডিওর মাধ্যমে বাংলাদেশে যে সমস্ত আওয়ামী লীগ রয়েছে তাদেরকে আশ্বাস দিচ্ছেন না? তাহলে তো আমাদের সাধারণ জনতার প্রশ্ন হতেই পারে, শেখ হাসিনা বেঁচে আছে তো? বেঁচে থাকলে তো সে প্রকাশ্যে আসতো, বেঁচে থাকলে তো সে ভারতে যারা আওয়ামী লীগের বড় বড় টপ লেভেলের নেতা কর্মীরা পালিয়ে গিয়েছে তাদের সাথে সাক্ষাৎ করত, তাদের সাথে মিটিং করত, সেই মিটিংগুলো সোশ্যাল মিডিয়া আপলোড করত এবং বাংলাদেশে যে সমস্ত আওয়ামী লীগের নেতা কর্মীরা থাকতো আছে তাদেরকে উৎসাহ দিত এবং ছড়িয়ে পড়ার আহ্বান জানাতো। কিন্তু এখন পর্যন্ত কিন্তু তাকে প্রকাশ্যে দেখা যায়নি। গত 2 বছর হলো অনেক আওয়ামী লীগ নেতাকর্মীকে বিশ্বের বিভিন্ন দেশে তাদেরকে আত্মপ্রকাশ করতে দেখা গেছে, কিন্তু ভাই শেখ হাসিনাকে দেখা যায়নি। এজন্য সাধারণ জনতার এখন প্রশ্ন, শেখ হাসিনা বেঁচে আছে তো? আর একটা প্রশ্ন আপনারা করতে পারেন, যদি বেঁচে না থাকে তাহলে এই যে মাঝে মাঝে অডিওগুলো ফাঁস হয়, রেকর্ডিংগুলো ফাঁস হয়, এগুলো আসে কোত্থেকে? আরে ভাই, অডিও ফাঁস, রেকর্ডিং ফাঁস, এগুলো বর্তমান জামানায়, বর্তমান যুগে এআই এর মাধ্যমে কি না কি করা যায় বলে। এআই এর মাধ্যমে যা খুশি তাই করা যায়। আমি যে সমস্ত বক্তব্য দিচ্ছি এই বক্তব্য পুরোই উল্টে অন্যরকম করে দেওয়া যাবে এআই এর মাধ্যমে। হ্যাঁ, এই যে দেখেন না, এআই এর মাধ্যমে বর্তমানে বিশ্বকাপ খেলা চলছে, তাদেরকে কথা বলাচ্ছে। মানে যাই হোক, আমি বোঝাইতে চাচ্ছি এআই এর মাধ্যমে সবই করা যায়। এখন যদি সত্যি শেখ হাসিনা বেঁচে থাকে তাহলে তো বাহির হয়ে আসতো। আচ্ছা, ধরেন মনে করেন যে বেঁচে আছে, ধরেন বেঁচে আছে, দেশে ফেরার ঘোষণা দিচ্ছে, দেশে ধরেন ফিরবে। সে বলতেছে যে
ফাঁসি হোক, দেখি কোন জেলে আমাকে রাখে, কত বড় জেল আছে তাদের। তা আপনার কাছে কি মনে হয়, শেখ হাসিনা দেশে ফিরে আসতে পারবে? বা দেশে যদি পা রাখে দেশের পরিস্থিতি কোন লেভেলে চলে যাবে, এটা কি আন্দাজ করতে পেরেছেন? হ্যাঁ, শেখ হাসিনা কি আপনারা মনে করছেন ভুলে গেছে সেই 5ই আগস্টের কথা? জীবনেও ভুলবে না ভাই, স্বপ্নেও তারা করে বেড়ায় শেখ হাসিনাকে সেই 5ই আগস্ট। শেখ হাসিনা স্বপ্নেও দেখে যে 5ই আগস্টে শিক্ষার্থীরা, বাংলাদেশের জেনজিরা তাকে কুত্তার মতো তাড়া করতেছে, এগুলো এখনো স্বপ্ন দেখে হাসিনা। আর ওইটা স্বপ্ন দেখে শেখ হাসিনা দেশে ফিরবে ভাই, ফাঁসি হবে কি না হবে, কি রায় হবে না হবে, সেটা তো ভাই অনেক দূরের কথা। শেখ হাসিনা যখন সাধারণ জনতা জানতে পারবে যে শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পা রাখছে, এইমাত্র এয়ারপোর্ট থেকে নামলো, কি মনে করছেন? শেখ হাসিনা যখন পালিয়ে চলে গেল, শেখ হাসিনা যে সমস্ত এমপি মন্ত্রীরা বাংলাদেশে ধরা পড়লো, তাদেরকে পুলিশ প্রোটোকল দিয়ে কিন্তু আদালতে উঠিয়েছে। সেখান থেকেই কিন্তু জনগণ গিয়ে একদম পাছার উপরে লাথি দিয়ে কিন্তু মাজা ব্যাকা করে দিছে। ভুলে গেছেন এগুলা? তাহলে বোঝেন শেখ হাসিনার উপর সাধারণ জনতার কত ক্ষোভ রয়েছে, কত রাগ রয়েছে। শেখ হাসিনা যদি প্লেন থেকে নেমে বাংলার জমিনে একটা পা রাখে, আমার বিশ্বাস সেই জেনজিরা আবারও নতুন করে জেগে উঠবে, আবারও নতুন করে 24 ঘটাবে, আবারও নতুন করে আগস্ট ঘটাবে। এবং শেখ হাসিনাকে আমার বিশ্বাস ফাঁসি দেওয়ার আগেই মনে করেন যে তাকে দুনিয়া থেকে বিদায় করবে। মানে জনগণের যে পরিস্থিতি, জনগণের যে অবস্থা, এটা মনে হয়। তো আপনাদের কাছে কি মনে হয়? তাহলে এত কিছু জানা সত্ত্বেও কি শেখ হাসিনা দেশে পা রাখবে ভাই? নাকি শুধুমাত্র নিছক শেখ হাসিনা বাংলাদেশে যে সমস্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা রয়েছে তাদেরকে একটু মনোবল বাড়ানোর জন্য, বা বর্তমান বাংলাদেশের সরকার জনাব তারেক রহমানকে চাপে রাখার জন্য, বা বিরোধী দলীয় নেতাকর্মী জামাত ইসলামকে চাপে রাখার জন্য, 11 দলকে চাপে রাখার জন্য, এক কথায় বলতে গেলে বাংলাদেশকে দূষিত করার জন্য এই সমস্ত কথাবার্তা বলতেছে? মূলত পক্ষে আশা হবে না, নেভার, অসম্ভব ভাই, ইম্পসিবল। জীবনেও শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে না, এটা মাথায় রাখেন, এটা মাথায় রাখেন। কারণ জামাত ইসলাম, এনসিপি হলো শেখ হাসিনার একদম জাতশত্রু। সাপ দেখলে যেরকম বেজি দৌড়ে এসে সাপরে শেষ করে দেয়, ইঁদুর দেখলে যেরকম বিড়াল দৌড়ে এসে ইঁদুরকে শেষ করে দেয়, তেমনি ভাবে হাসিনাকে দেখলে এনসিপি এবং জামাত ইসলাম তাকে শেষ করে দেবে, ঢুকতে দেবে না দেশে ভাই। যাই হোক দর্শক, কথা আমি না বাড়াই, আমার মনের কথাগুলো বললাম, সাধারণ জনতার মনের কথা বললাম। এই কথার রিপ্লাই বা উত্তর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে দিবেন যে আমি যে কথাগুলো বলেছি কথাগুলো সঠিক কিনা। যদি সঠিক হয়ে থাকে শুধু এতটুকু লিখবেন, হ্যাঁ নাসির ভাই, আপনার কথার সাথে আমরা একমত। আপনার কমেন্টের রিপ্লাই আমি নাসির দেবো ইনশাআল্লাহ। তো চলুন তাহলে কথা না বাড়ে, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন, একটা লাইক দিয়ে চলুন সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা আমরা শুনে আসি। ভারতে পলাতক শেখ হাসিনার আরেকটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই অডিও ক্লিপে তাকে বলতে শোনা যাচ্ছে তিনি আগামী ডিসেম্বরে সদল বলে তার নেতাকর্মীদের সহ, অর্থাৎ তার সাথে যে সমস্ত নেতাকর্মীরা পালিয়ে গেছে রাতের অন্ধকারে, তারা সহ তিনি ফেরত আসবেন, বাংলাদেশে ঢুকবেন এবং আত্মসমর্পণ করবেন। আমি ফিরে আসবো খুব শীঘ্রই। আমার ফাঁসি, ঠিক আছে, ফাঁসি দেবে, ফাঁসির মঞ্চ ঠিক করুক, জেলে রাখবে, জেলখানা ঠিক করুক, কিন্তু আমি আসবোই। কারণ আমার দেশের মানুষের উপর এত অত্যাচার, জুলুম, নির্যাতন, আমি আজকে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে মানুষের সাথে কথা বলবো, শেষ করবো, তারপর আমি আসছি। দেখি কার দড়ি কত শক্ত আর কোন জেলে রাখবে আমাকে। কথা এই পর্যন্ত হলে ঠিক ছিল, কিন্তু তারপরে আরো কিছু কথা বলেছে যে কথাগুলো নিয়ে একটু আলোচনা করা দরকার। আর তিনি এই যে ডিসেম্বরে হঠাৎ করে ফিরে আসার যে কথা বলছেন, সিদ্ধান্ত নিয়েছেন, এটি কি তার সিদ্ধান্ত নাকি অন্য কারো সিদ্ধান্ত? তাকে কি কেউ এই সিদ্ধান্ত বাতলে দিয়েছে, নাকি তিনি নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছেন? তিনি কি ভারতে আর থাকতে পারছেন না? তাকে কি ওখান থেকে বের করে দেওয়া হচ্ছে? আসলেই কি তিনি বাংলাদেশে ফিরে আসবেন, নাকি ডিসেম্বরে অন্য কোনো জায়গায় চলে যাবেন, আসবেন না? এই বিষয়টা নিয়ে একটু ডিটেলস আলাপ করা দরকার, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রথমে একটু আমরা আলোচনা করি যে শেখ হাসিনার এই অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরে আওয়ামী লীগের যে সমস্ত কম শিক্ষিত, অর্ধশিক্ষিত, উচ্চ শিক্ষিত নেতাকর্মী আছে, এরা বিশ্বাস করে নিয়েছে বেদবাক্যের মতো। এখন এই নেতাকর্মীদের কাছে আমরা ছোট্ট একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। আচ্ছা, এই মুহূর্তে শেখ মুজিবুর রহমানের বংশধরের ভিতরে তার 14 পুরুষ, শুধু শেখ হাসিনা, রেহানা, সজীব ওয়াজেদ, জয়, পুতুল নয়, তার 14 পুরুষের ভিতরে এই মুহূর্তে আপনারা খুঁজে বের করুন বাংলাদেশে কয়জন আছে? কেউ আছে? উত্তর হচ্ছে না, কেউ নাই। শেখ মুজিবের 14 পুরুষের কেউ এই মুহূর্তে বাংলাদেশে নাই, আগেও ছিল না, সর্বশেষই ছিল শেখ হাসিনা। বাকি প্রত্যেকেই তাদের আখের গুছিয়ে তারা বিদেশে। তাহলে একটা জায়গায় আসতে হলে, খুঁটি গাড়তে হলে, তাঁবু গাড়তে হলে তার প্রথমে বংশীয় লোকজন প্রয়োজন হয়।
নিজের আত্মীয় স্বজন দরকার হয়, যারা ফার্স্ট মুভেই তাকে প্রোটেক্ট করতে পারবে। তাহলে আপাত দৃষ্টিতে শেখ হাসিনার নিজের আত্মীয় স্বজন পরিবারবর্গ কেউ বাংলাদেশে নাই, তাহলে তাকে প্রোটেক্ট করতে কেউ পারবে না। দ্বিতীয় কথায় আমরা আসি যে শেখ হাসিনা হঠাৎ করে কেন বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিলেন বা তিনি বলছেন, এইখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে ইউনূস সরকারের আমলে ভারত ভেবেছিল যে ইউনূসকে চাপ চুপ দিয়ে বিভিন্ন জায়গা থেকে তাকে চেপে টেপে ধরে হয়তো রাজি করানো যাবে এবং বাংলাদেশে আবার শেখ হাসিনাকে পুনঃপ্রতিষ্ঠিত করে দেবে। কিন্তু অনমনীয় ইউনূস সমস্ত চাপের কাছে নতি স্বীকার না করে তিনি বাংলাদেশকে একটি বন্দরে পৌঁছে দিয়ে গেছে। এইখান থেকে আর কোনো পরাশক্তি, কোনো রক্তচক্ষু এখান থেকে বাংলাদেশকে টলাতে পারবে না, কোনো মতো অবস্থায় টলাতে পারবে না। তাহলে ভারতের দরকার এখন এই বাংলাদেশ, তো তার দরকার, কারণ বাংলাদেশ না থাকলে তার অনেক প্ল্যান পরিকল্পনা সবকিছু ভেস্তে যাবে। কলকাতায় আপনারা ইতিমধ্যেই শুনেছেন না, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে অনেকে না খেয়ে মরার অবস্থা। যে এলাকায় আগে বাংলাদেশিদের পদচারণায় গিজ গিজ করতো, টাকা পয়সার ভারে ওই এলাকা দেবে যাচ্ছিল, সেই এলাকায় এখন একটা কুকুরও যায় না। তাহলে কলকাতা তো এমনি বাংলাদেশ থেকে অনেক পিছিয়ে সমস্ত ক্ষেত্রে। সেই কলকাতা তো চেয়ে আছে বাংলাদেশের জন্য এবং তারা কেন্দ্রের উপর চাপ প্রয়োগ করছে, তাহলে এইখানে একটা চাপ আছে। তো যেহেতু ভারতের ওই প্রথম পরিকল্পনাটা ভেস্তে গেছে, এখন আসলো নির্বাচিত সরকার। নির্বাচিত সরকার আসার পরে ভারত ভেবেছিল এদেরকেও একটু হুমকি ধামকি দিয়ে অনেক কিছু করা যাবে। কিন্তু এখানে এবার মজার ব্যাপার হচ্ছে, এমন একটা বিরোধী দল এখানে এসেছে যে বিরোধী দলের কারণে সরকারি দল ইচ্ছা করলেও অনেক কিছু করতে পারবে না, বিরোধী দলের চাপের কারণে। এই বিরোধী দল ওইভাবে রাস্তাঘাটে নাই, হই হাঙ্গামার ভিতরে নাই, মাঠে ঘাটে নাই, তারপরে মিছিল মিটিংয়ে নাই, কিন্তু তারা সংসদের ভিতরেই এমন ব্রেনের খেলা খেলছে, এই খেলার মোকাবেলা করতে গিয়ে সরকারের অবস্থা কাহিল অবস্থা। তাহলে সরকার এখানে ভারতের ওই চাপের কাছে নতি স্বীকার করতে যখনই হয়তো যাচ্ছে বা মনস্থির করছে, সাথে সাথে বিরোধী দল বলে দিচ্ছে যে না, আপনি শুধু একা নন, আপনার সাথে আমরা আছি, আপনি কোনো চাপ নেবেন না। সুতরাং নির্বাচিত সরকারের কাছেও ভারত সুবিধা করতে পারে নাই। সুবিধা যখন করতে পারে নাই, তখন তো অনেক বিষয়ের মীমাংসা হওয়া দরকার। তার যে বন্দি প্রত্যাবর্তন চুক্তি আছে দুই দেশের ভিতরে, সেটা যদি ভারত তো প্রথমেই ফেল করেছে, ওটা লঙ্ঘন করেছে, চুক্তির খেলাপ করেছে, মুনাফিকি করেছে, তাহলে বাংলাদেশের কাছে এই ডকুমেন্টসটা থেকে গেল, প্রুফটা থেকে গেল যে তারা মুনাফিকি করেছে আমাদের সাথে। আরো অনেক অনেক বিষয়ে যখন মুনাফিকি করেছে, তখন বাণিজ্য চুক্তির ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে যখন ভারত বাংলাদেশকে কোনো কিছু বলতে যাচ্ছে, কোনো আবেদন করতে যাচ্ছে, সাথে সাথে বাংলাদেশ ওইগুলো মনে করাই দিচ্ছে যে না, আপনার সাথে যে চুক্তি আছে এই চুক্তিগুলো সঠিকভাবে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিন, তারপরে আপনার সাথে অন্য আলাপ। তখন ভারত শেখ হাসিনাকে বলে দিয়েছে যে দেখো, তোমার জন্য আমি অনেক ঝুঁকি নিয়েছি, তুমি যে আকাম কুকাম করেছো এটা সম্পূর্ণ তোমার দোষে, এ দায়ভার আমি কিচ্ছু নিব না। তুমি ক্ষমতায় থাকার লোভে আমাকে দিয়ে এই কাজগুলো করিয়েছো, আমি এখন তোমার পিছনে নাই বাবু। আমার দরকার বাংলাদেশ, তোমার দরকার নেই, বাংলাদেশের জনগণ আমার দরকার। সুতরাং তুমি কি করবা তাড়াতাড়ি ভাবো, তোমাকে আমি এখানে 6 মাস আর রাখতে পারবো। 6 মাসের ভিতরে তুমি যদি এখান থেকে না যাও, তাহলে তোমাকে আমি জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেবো, আমি আর কিছু করতে পারবো না তোমার জন্য। এখন তুমি দেখো এখান থেকে কি বাংলাদেশে যাবে নাকি অন্য কোনো দেশে চলে যাবে, তুমি ভাবো। এই আলটিমেটাম কিন্তু ভারত শেখ হাসিনাকে দিয়ে দিয়েছে এবং আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীদেরকেও ডেকে বলে দিয়েছে যে তোমাদের আর 6 মাস টাইম আছে, এই 6 মাসের ভিতরে এখান থেকে সরতে হবে, ফুটতে হবে, ভাগতে হবে। তাহলে এখন তো ওদের মাথার উপরে আকাশ ভেঙে পড়েছে যে হায় হায়, এই আকাশটাকে মনে করেছিলাম আমরা মাথার উপরে ছাতা, সেই আকাশই এখন আমাদের মাথার উপরে ভেঙে পড়ছে। তাহলে এখন কি করা? যারা আমার নেতাকর্মী এখনো আছে তাদেরকে একটু উজ্জীবিত করার চেষ্টা করি, যদি তারা দয়া পরবশ হয়ে আবার কোনো রকমে ইউনাইটেড হয়ে তারা যদি আমাকে ফিরিয়ে নেবার জন্য একটা আন্দোলন ওখানে দাঁড়া বাঁধতে পারে, তাহলে আমি বাংলাদেশে যাব। আর যদি সেটা না করতে পারে, এটা কিন্তু তিনি একটা টোপ দিলেন যে আমি ডিসেম্বরে আসছি, এইটা যদি বাংলাদেশের জনগণ না করতে পারে বা তার দলের নেতাকর্মীরা যদি না করতে পারে, তাহলে সে ভারত থেকে সোজা অন্য দেশে চলে যাবে। এটা আপনারা লিখে রাখতে পারেন, আওয়ামী লীগের যে সমস্ত ভাইয়েরা আমার ভিডিও দেখছেন, আপনারা লিখে রাখতে পারেন, শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরবে না, কোনো মতো অবস্থায় ফিরবে না। কারণ সে যে অপরাধ করেছে, এই অপরাধের বিচারের মুখোমুখি হবার মতো হিম্মত, যে সৎ সাহস প্রয়োজন, এটা তার নাই। হয় ভারতের হাত পা ধরে ওখানেই থাকবে, অথবা যদি ভারত যেতে রাজি নাও হয়, তাহলে সে অন্য জায়গায় চলে যাবে, বাংলাদেশে আসবে না। মজার ব্যাপার হচ্ছে আত্মসমর্পণ অনুষ্ঠানটা হয়েছিল রেসকোর্স ময়দানে, আর শেখ হাসিনার জন্য যে আইসিটি আদালত গঠন করা হয়েছে, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল, ওটাও কিন্তু ঠিক ওই রেসকোর্স ময়দানের কাছেই, পাশাপাশি। সুতরাং বিষয়টা ভাবতে হবে। 5 আগস্টের পরে শেখ হাসিনার উপরে এদেশের মানুষের যে ক্ষোভ তৈরি হয়েছিল এবং এখনো আছে, এই ক্ষোভটা কিন্তু তারা মিটাতে পারে নাই, এই জ্বালা কিন্তু তারা মিটাতে পারে নাই। 2000 জনের মতো প্রায় মানুষকে হত্যা করা হয়েছে, গুম করে ফেলা হয়েছে হাজার হাজার মানুষকে, পঙ্গু করে ফেলানো হয়েছে হাজার হাজার মানুষকে, তারা কিন্তু তাদের প্রতিশোধ নিতে পারে নাই। এখানে শেখ হাসিনা বাংলাদেশে আসা মাত্র বিএনপি, জামাত, এনসিপি, আরো যত দল আছে একমাত্র আওয়ামী লীগ বাদে বাকি সব কিন্তু রাস্তায় নেমে আসবে। ওই দিন তারা ওই 5 আগস্টের যে প্রতিশোধটা নিতে পারে নাই, ওই দিন কিন্তু তারা এই প্রতিশোধের জন্য রাস্তায় নেমে আসবে। এবং আপনি চিন্তা করেন, ঢাকার শহরে শেখ হাসিনা মনে করেন, এটা তো হবেই না, মনে করেন বিমানবন্দরে পা রাখলো, পা রাখার সাথে সাথে ঢাকার শহরে অন্তত 2 কোটি মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। এই 2 কোটি মানুষকে বলেন বাংলাদেশের র্যাব, পুলিশ, বিজিবি, আনসার মিলিয়ে যারা আছে, তারা এটা ট্যাকেল দিতে পারবে? কোন সরকার এটা ট্যাকেল দিতে পারবে? কেউ পারবে না, এটা কেউ পারবে না। সুতরাং পরিণতি যা হবার তাই হবে, মানুষের পায়ের তলায় পড়ে চ্যাপ্টা হয়ে যাবে, একেবারে চিরে চ্যাপ্টা হয়ে যাবে। আর বাকি কর্মী যারা আছে, তারা যদি 1 জন আসে, তাদের আর খুঁজে পাওয়া যাবে না। আওয়ামী লীগের পলাতক যারা আছে, ওরা কিন্তু এটা খুব ভালো করেই জানে। জানার পরেও তারা তাদের কর্মীদেরকে আবার আরেকবার নতুন করে
তারা মৃত্যুর মুখে ঠেলে দিতে চাচ্ছে। কারণ ওই যে শেখ হাসিনা বারবার বলতো, ওবায়দুল কাদের বারবার বলতো যে আমরা যদি ক্ষমতা থেকে চলে যাই তাহলে অন্তত 5 কোটি লোক মারা যাবে। এটা তারা বুঝতে পেরেছিল, কারণ তারা যে অপরাধ করেছিল তাদের অপরাধের মাত্রা তারা নিজেরা জানতো, যার কারণে তারা বারবার এই সংজ্ঞা প্রকাশ করতো যে আমরা চলে গেলে এইটা হবে। কিন্তু ওইটা হয় নাই। এদেশের মানুষ এতটা ধৈর্যশীল, এত দেশপ্রেমিক যে ওইটা হতে দেয় নাই, হয় নাই, করে নাই। যা হবার কথা ছিল, আওয়ামী লীগের উপরে যেটা পাওনা ছিল, এমনকি এখনো পর্যন্ত আওয়ামী লীগের অনেক নেতাকর্মী অনেকের জমি জমা যারা দখল করে নিয়েছিল জোর করে, তারা এখনো পর্যন্ত আইনের আশ্রয় নিয়েছে, কিন্তু তাদেরকে মারতে চায় নাই। আইনের আশ্রয় নিয়ে সেই জমি উদ্ধার করছে। আমার জানা মতে কয়েকজনের আছে। সুতরাং শেখ হাসিনা চাচ্ছে যে এরকম একটা পরিস্থিতি তৈরি হোক, এবং এটা কিন্তু ভারত সর্বশেষ চাইল হিসেবে শেখ হাসিনাকে এটা বলে দিয়েছে যে তুমি যাও, তাহলে এরকম একটা মেসাকার হবে, মেসাকার হলে তখন আমি দেখবো কি করা যায়। তিনি বলেছেন শেষে তার বক্তব্যের যে দেখি ফাঁসির দড়ি কার কত শক্ত, এইটুকু হচ্ছে তার হেডমের কথা। ওই যে বলেছিল যে আমি পালাই না, শেখ হাসিনা পালায় না, তার ওই গ্লানিটুকু মুছার জন্য, ঢাকার জন্য তিনি এখন বলছেন যে দেখি কার দড়ি কত শক্ত, কার ফাঁসির দড়ি কত শক্ত, কে আমাকে ফাঁসি দেয়, ইত্যাদি ইত্যাদি, যেন তার নেতাকর্মীরা একটু উজ্জীবিত হয়। মূলত সে আসবে না, কোশ্চিন কালেও আসবে না। বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা, অর্থাৎ বাংলাদেশের পতিত সরকারের, ফেসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশে ফিরছেন। এই ধরনের একটি খবর বাংলাদেশে বাংলাদেশিদের মধ্যে সোশ্যাল মিডিয়াতে, পার্টিকুলারলি আওয়ামী লীগের যারা বিদেশে বসে আছেন তাদের ভিতরে ব্যাপক আলোচনা সমালোচনা এবং প্রচার প্রসার চলছে। সেই সাথে ভারতীয় মিডিয়া রীতিমতো উত্তাল, উন্মাদ, মাতালের মতো তারা শেখ হাসিনার ফিরে আসার খবরটা এই মুহূর্তে প্রচার করছে সব জায়গায়। What is the source? The source is Reuters, because she was interviewed by Reuters. Yes, it is true. অর্থাৎ রয়টার্স উনি বলেছেন ডিসেম্বরের মধ্যেই উনি বাংলাদেশে ফিরবেন। Now, why Reuters is so interested? There are many reasons why, but one of the reasons could be by influence, by a big party, like big influential party, country, or group of people somewhere else from this world, or by money. Either way. তখন আপনি বলবেন রয়টার্স কি টাকা খায়? খবর প্রচার করার জন্য বিভিন্ন ধরনের মেকানিজম আছে। এটা আপনারা হয়তো এগ্রি করবেন অনেক সময়, বাট ইট ইজ পসিবল এবং ইট ডাজ হ্যাপেন এভরি সিঙ্গেল ডে। পার্টিকুলারলি ভারতীয় ইনফ্লুয়েন্স এখানে জড়িত বলে আমি মনে করি। যারা রিপোর্ট করেছেন, গো অ্যান্ড চেক দেয়ার আইডেন্টিটি, হু আর দে, অনেস্টলি স্পিকিং। সো প্রিটি মাচ এটা ভারত থেকে আসছে যে শেখ হাসিনা ফিরতেছেন। সো এখানে একটা জিনিস আপনি, আমার একটা বক্তব্যের সত্যতা এখানে আপনি পাবেন, সেটা কি? হাউ ডেসপারেট ইন্ডিয়া টু ব্রিং শেখ হাসিনা ব্যাক টু বাংলাদেশ। How desperate. They're desperate. I told you guys. আমি বলছিলাম যে they're desperate. But unfortunately, বাংলাদেশের রাজনীতিবিদদের তারা একটা বোঝার ক্ষমতা আল্লাহ তাদেরকে দেয় নাই। I'm so disappointed. মানে আমরা যে বিশ্বাস করেন এই পৃথিবীতে এই মুহূর্তে যদি কোনো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে থাকে, আপনি কি জানেন কে নাম্বার 1 পজিশনে বাংলাদেশ? নাম্বার 1 আমরা, নাম্বার 1। আপনি বলবেন না না আমাদের জামাতের বিপ্লবী ডক্টর মাসুদ, এরপরে আপনার মানে পাটোয়ারি, তারপরে আপনার আসিফ মাহমুদ সজিব ভুইয়া, উই ক্যান ডু। এগুলো ফ্রগ ডিস্ট্রাক্টিং ইডিয়টস, ফ্রগস। আমি বলি নাই? Oh no, fine. I'm not saying any bad words, Fardin. I'm talking about something. So sorry about that. Fardin, আমি নাকি bad words বলেছি, এখান থেকে শুনে আসছে এখানে কারেক্ট করার জন্য। সে হচ্ছে আরেক মুরব্বী। বাই দ্য ওয়ে, আপনার একটু যদি উত্তেজিত কথাবার্তা বলি, এখান থেকে শুনে আইসা বলে যে why are you yelling at people? আর মুসিবত। আচ্ছা ঠিক আছে, তো শুনেন আমি আপনাকে বলি। আমি আপনাদেরকে হুঁশিয়ার করে দিয়েছিলাম সবাইকে, আমি আবার বলছিলাম, আপনি যদি আমেরিকান পলিটিক্স ফলো না করেন, কারা এই রাষ্ট্র পরিচালনা করে, তারা কি চায়, কেমন বিশ্ব তারা চাচ্ছে নেতৃত্ব দিতে চায়, আপনি যদি না জানেন আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না বাংলাদেশে। বাংলাদেশের এখান থেকে শুরু হয় ভারত কেন্দ্রিক কানেকশন। আমি বারবার বলেছি, আমি দুঃখজনক হলো সত্য, আমাদের দেশটাকে কয়েকটা গোষ্ঠী টোটাল বলশিট এবং নাইভ পলিটিক্স এবং ননসেন্স ইমোশনাল পলিটিক্সের কারণে আমাদের দেশ বিপদগ্রস্ত হতে যাচ্ছে বলে আমি মনে করি। কারণ আমরা এটাকে ফেরানোর জন্য নাম্বার 1 যে জায়গা, সেখানেও আমরা হাত দিয়ে দিছি। এটা করা উচিত হয় নাই। আমি বারবার বলছিলাম, যদি দরকার লাগে এরা যদি দরজার ভিতরে জুতা পেটা করে বলবেন যে আমাদেরকে নিয়ে এসে খাওয়াই দিছে মিষ্টি, 5টা বছর, এটা বলছিলাম আমি, 5টা বছর ধৈর্য ধরে বসে থাকুন। না ফেরানো যায়নি, মানে আপনার মিজানুর রহমান আজহারীকে ফেরানো যায়নি, ডক্টর সারওয়ারকে ফেরানো যায়নি, শিবির মানে জামাত শিবির মানে আমার জামাতের কিছু মানুষকে তারা ইরান স্বাধীন করে ফেলতেছে, এদিকে প্যালেস্টাইন স্বাধীন করে, এই মায়ানমার স্বাধীন করে, অথচ নিজেরা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হওয়ার পথ তৈরি করে দিচ্ছে প্রতিটা ঘটনার মাধ্যমে। বাংলাদেশে আজকে সবচেয়ে দুঃখজনক ঘটনা কি জানেন? আজকে আমেরিকান গভর্নমেন্ট আবার নতুন করে তারা যে রিভাইসড ডিসিশন দিয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের থেকে মানে ইমিগ্রান্ট ভিসা টোটালি বন্ধ, শেষ। অর্থাৎ আমি ধরে নিচ্ছি এখন আনটিল ওর আনলেস এন্ড সিরিয়াস ইন্টারভেনশন বাই দ্য সুপ্রিম কোর্ট, প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা থাকা অবস্থায় বাংলাদেশের মানে ইমিগ্রান্ট ভিসা খুলবে না বাংলাদেশিদের জন্য। কত মানুষ এখানে বিপদগ্রস্ত হয়েছে, বিয়ে করেছে, বউ আনবে অথবা মানে স্বামী আনবে, বাচ্চা কাচ্চার ভিসা হচ্ছে না, ইন্টারভিউ হয়ে গেছে, কত বিপদে আছে। আপনার স্টুপিড পলিটিক্সের মাধ্যমে আমাদেরকে এই বিপদে ফেলার কোনো দরকার আছে? কি দরকার ছিল আপনাদের এই অতি বিপ্লবী সাজার? এগুলো সব তার ফল হচ্ছে, সব কিছু শুরু হয়েছে প্যালেস্টাইনের পক্ষে মার্চ করার পর থেকে। গ্যারান্টি দিয়ে বলছে, আমি বিশ্বাস করেন আপনারা, আমি তো বললাম আমি বিপদ দেখতেছি বাংলাদেশের জন্য,
ইন্ডিয়া, আমি বলছিলাম সবথেকে বলি, বাংলাদেশের পশম কিছু করার ক্ষমতা নাই ইন্ডিয়ার, যদি না মানে আমেরিকান অ্যাসোসিয়েটেড কোনো ধরনের সাপোর্ট তারা না পেয়ে থাকেন। না, দ্য কোয়েশ্চন ইজ, ডু দে হ্যাভ ইট? আই ডোন্ট নো, বাট দেয়ার কুড বি আ মেকানিজম, বিকজ রাইট নাও ইসরায়েলি গভর্নমেন্ট আর ভেরি এংরি এট আস। আমি বলছিলাম ওনাদেরকে আমাদের দিকে টার্গেট করাবেন না, আমরা পারবো না ওনাদেরকে ট্যাকল করতে, বিকজ আমাদের 3 দিকে ভারত। যদি ভারত না থাকতো আপনার দায়িত্বটা করতে পারতেন। কিন্তু আপনার, আমি বলছিলাম বারবার, এই যে দেখুন শেখ হাসিনা, আমি আপনাকে বলি, দেখুন আমি খেলা আমাদের একটু পরে আছে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যাবেন। ক্যান শেখ হাসিনা রিটার্ন টু বাংলাদেশ? Is there is any chance? Yes, it is 5% chance. There is a 5% chance she can return to Bangladesh. Now, what are the conditions? Let me explain the conditions. দুটো কন্ডিশন, একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল, মানে পাওয়ার, যে ফোর্স এবং হেল্প, she needs to come back or return to Bangladesh to do politics. আমি আবার বলছি না, we want her right now, মানে she has death penalty, she needs to face the persecution. Yeah, that's the bottom line, right? বারবার বলছি, বর্তমান সরকার মানে তার ফিরে আসার মানে সম্পূর্ণ নির্ভর করে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের উপর। যদি বিএনপি কোনো ধরনের সিগন্যাল দেয় না দেয়, শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা -1 million%, -1 million%। আমি আপনাদেরকে আবার বললাম, প্রশ্ন হলো দিলেই কি চলে আসবে? No, it's not going to happen overnight, but it will create a path for her, think about it and prepare herself to come back, or it's something like that. If not, it is almost most unlikely she cannot. Why? Because জামায়াত বা এনসিপি যারা আছে তারা কোনোদিনই শেখ হাসিনাকে মেনে নেবে না। But do they help Sheikh Hasina to return to? Yes. How? Stupid politics, nonsense politics, ignorancy, এবং I mean, in lack of intellectuality in the politics. No, I'm not saying any bad word for it. So, lack of intellectuality. এই কারণে এরা অজান্তে এরা সৃষ্টি করে দিবে শেখ হাসিনার ফিরে আসার পথ। এটা আমি বারবার কিন্তু আমি হুঁশিয়ার করে দিচ্ছি আপনাদেরকে, বারবার আমি হুঁশিয়ার করে দিয়েছি আপনাদেরকে। এবং ইন্ডিয়া ডেসপারেট, আমাদের যদি 3 দিকে ইন্ডিয়া না থাকতো, বিশ্বাস করেন আপনি উলঙ্গ হয়ে যদি আসতেন, তাও আমরা ডিস্টারবেন্স হতো, বিপদে পারতাম না। ভারত, ইন্ডিয়া ডেসপারেট, বিকজ ইন্ডিয়া মনে করে বাংলাদেশ তাদের হাতছাড়া হয়ে গেছে। অর্থাৎ এই দেশটাকে কব্জা করে রাখতে হবে, এদেশের মুসলমানদেরকে দুঃখ লাগে। এবং কেন আমি বলি এই কথাগুলো, আমি আসছি আমার মেইন পয়েন্টে। তো এটা হচ্ছে শেখ হাসিনা মানে তারেক রহমান সাহেবের কথা বললাম, তাহলে কি উনারা বলবে একটা, যদিও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন দল হিসাবে তাদের অপরাধের বিচার হবে, তাদের রাজনীতিতে দাফন হয়ে গেছে, এবং এরপরে আওয়ামী লীগ ঠান্ডা নীরব, কোনো মিছিল নাই, বিচ্ছিন্ন মিছিল নাই, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। আমি বলি না, পলিটিক্যাল রেটরিক, ওয়ান অফ দ্য কি পার্ট টু ফেস ব্রুটাল রেজিম অর ব্রুটাল পলিটিক্যাল মানে এন্টিটি ওর গ্রুপ অফ পিপল, রেটরিক মারতে হবে, তাদের মতো রেটরিক দিতে হবে। এটা একটা রেটরিক দিচ্ছেন উনি, পলিটিক্যাল রেটরিক, স্বরাষ্ট্রমন্ত্রী। ধন্যবাদই বলছেন যে সব মিছিল মিটিং বন্ধ, অর্থাৎ শেখ হাসিনা ফিরে আসা। এটা হচ্ছে আমি নেগেটিভ কথা বলি, সবসময় বলি আগে নেগেটিভগুলো বলে নেই, যে নেগেটিভ কি হতে পারে, গেল একটা। সেকেন্ড থিং হলো, আমি আবার বলছি যে পৃথিবীতে একটা গ্রুপ আছে, গ্রুপ অফ পিপল আছে, আপনারা সবাই জানেন তারা কারা। তারা যে কোনোভাবে হোক বাংলাদেশ খুব ক্ষুব্ধ এই মুহূর্তে, আমি জেনে বলছি এগুলো। অথচ আমি এটা নিষেধ করেছিলাম, আমাদের কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি নেই, আমরা এই ধরনের ষড়যন্ত্রকারীদের যারা আছে তাদেরকে আমরা মোকাবিলা করতে পারবো না। উই আর রেডি, উই ডোন্ট হ্যাভ এনিথিং এলস। আমাদের একটা জারু নাই ঠিকমতো বাংলাদেশের মানুষের দেশকে রক্ষার জন্য, জারুও নাই। সুতরাং আমি আবার বলছিলাম যে আই উইল ওয়াক লাইক এ স্নেক। আমি যদি শত্রু শক্তিশালী, তার সাথে এই মুহূর্তে মোকাবিলা করার সময় আমার নাই, বুঝলেন আপনি? এরা তো আমাদের শত্রু না, এটা একটা ডিফারেন্ট এরিয়ার পিপল, তাদের অনেক কর্মকাণ্ড আমরা অখুশি হতে পারি এটার জন্যই শুধুমাত্র, বাট ডাইরেক্টলি উই আর নট বিং ইম্প্যাক্টেড বাই দেম। কিন্তু আমরা এটাকে উই টুক ইট অন আওয়ার শোল্ডার্স, এন্ড দ্যাটস ওয়্যার দ্য মেসড আপ স্টার্টেড। আজকে যে ভিসাটা বন্ধ হলো, আমাদের রাজনীতিবিদদের এনসিপি, এই আজকে যে ইমিগ্রেন্ট ভিসা বন্ধ হয়েছে, এর জন্য জামায়াতের রাজনীতি, ডক্টর মিজানুর রহমান আজারি, ডক্টর সারওয়ার এবং দরকার এনসিপি আর হচ্ছে ইনকিলাব মঞ্চ, এরা দায়ী। এরা আমাদের উপরে খরবগুলো আনতেছে। ওয়াই? বিকজ এরা ইগনোরেন্ট, তাদের পলিটিক্যাল জ্ঞানের চরম অভাব। এই জন্যই তারা জানে না এই পৃথিবীটা কিভাবে চলে। আমি মনে করতাম তারা সব জানে, তারা জানে না। তারা নিজেদেরকে বিপদে 54 বছর ধরে তারা একটা নাম আমাদের উপর চাপিয়ে দিয়েছেন, একটা ফিতনা রেখে দিয়েছেন, যে ফিতনা দিয়ে সবাই আমাদের উপর বিজনেস করে। এবং এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোনোদিন যদি, এবং আমরা নিজেদের ভিতরে যুদ্ধ করতে হচ্ছে, এবং আমরা ওয়াই উই হ্যাভ টু ডু দ্যাট। এবং এই যে আমি নিষেধ দিছি, আমার কত কিছু গালিগালাজ করা হয়েছে, বলা হচ্ছে আমেরিকার দালাল, জিউসের দালাল। আমি বলছিলাম যে আই নো দিস স্টাফ। আমি তো বলছি, আমি গর্ব করে বলতে পারি আমেরিকানকে কেন্দ্র করে পৃথিবীর পলিটিক্স রাজনীতি কিভাবে চলে আমার চেয়ে ভালো করে বাংলাদেশি জানে না। I can throw a challenge, come and face me on anywhere। আমি বলেছি, কিন্তু তারা দেখেন, আপনি কি মনে করেন এগুলো? শুনেন তো, গেল একটা। সেকেন্ড হলো ওই যে গোষ্ঠীটা, তারা যদি চান ওভারনাইট হয়ে যাবে না, they will create a path. Who are the player who will create this path? With the help of India. That is the bottom line. India will create this path, everything this way that way তারা ক্রিয়েট করবে। এবং এইটা তারা ডেসপারেট, বিকজ তারা মানে আমি বলছিলাম যে এদেরকে আপনারা খুব করেন না। আপনি মৌমাছির মানে তাকে কেন নীল মারবেন? আমি না করছি, আমি নিষেধ দিচ্ছি আপনাদেরকে, আপনি পারবেন না ওদেরকে কন্ট্রোল করতে। আমরা ওই জায়গাতে নাই, আমাদের কোনো কিছু নাই, আমরা সব কিছু বঙ্গুর একদম। শুধু আছে মানে অটোমেটিক, রাষ্ট্র তো অটোমেটিক মানে অটো চলতেছে এখন বাংলাদেশ। আপনি কি মনে করেন রাষ্ট্র তার রাষ্ট্রীয় কাঠামোর ভিতর মধ্য দিয়ে চলছে? নো, অটো চলছে বাংলাদেশ এই মুহূর্তে, অটোমেটিক চলছে। আমরা ঘুম থেকে উঠি, কাজে যাবো, ঘরে আসবো, আমরা কোনো আইন ভাঙবো না, এই পুলিশ আসবে, দ্যাটস ইট। এর বাইরে আর কোনো কিছু নাই তো আমাদের। এটা আমি বারবার বলছি, এখনো বলছি। সো আপনি বলবেন যে ও মানে আমি জানি, আপনারা এসে বলবেন আসলেই করে ফেলবো। ভাই, ওই ফোর্সটা যদি তারা যদি ঐক্যবদ্ধ হয় এবং তার কমিটেড থাকে ওই জায়গাতে, আপনি করতে পারবেন। কেওয়াস হবে, দেশে বিশৃঙ্খলা হবে, দেশ একটা মারাত্মক সংকটের মধ্যে পড়বে, বিকজ ইন্ডিয়া ইজ দেয়ার। আমি বারবার বলছি এদেরকে, আপনারা সব ফেলে দেন না। এই যে নাসিরুদ্দিন পাঠান, সে যা ইরান,
ভাই আমরা কি মজলুমের বিপক্ষে? আমরা কোনো দেশের মজলুমের বিপক্ষে না তো। সেই ইরান গিয়ে দেখেন আপনি, সে দেখাচ্ছে এই লোকগুলো একটা দলের রাজনীতিতে যুক্ত এই মুহূর্তে। আপনি কি মনে করেন এই রাজনৈতিক দলগুলো কোনোদিন উপরে উঠতে পারবে? কোনো মেকানিজম থাকতে হবে? এদের নাসিদুল ফাটার যদি আমার এটা বলে 1 লক্ষ কোটি টাকা দেবো আমি, আপনার আমার সাথে ছবি তুলেন, নো হেল নো, আই এম নট গোইং টু ডু দ্যাট because it's a lot of problem for me. Absolutely, being an American, I'm telling you today. Why should I do that? Stupid. এই স্টুপিডের বাচ্চাদের কারণেই এই দেশটা ঢুকতে বসেছে। এত সুন্দর একটা সিস্টেম তৈরি হয়েছিল, কিন্তু এই স্টুপিডের বাচ্চাদের রাজনীতি, ভুল রাজনীতি, আবেগী রাজনীতি এই দেশটাকে আবারও বিপদে ফেলার সম্ভাবনা তৈরি হয়েছে। আমি বলছিলাম 5 বছরের ভিতরে শেখ হাসিনা নাই হয়ে যাবে। মানে কি সেটা বৃদ্ধ শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ ডিসপার্সড, এটাকে আমরা বলি লাইক মানে রাটলড অ্যারাউন্ড, যেটাকে আমরা বলি একদম গন, শেষ। কিন্তু ওই সময়টা তারা দেয় নাই। মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া থেকে আসছে, আরে বাপ রে বাপ, সে স্বাধীন করে ফেলছে। স্টুপিড লোক, দেশটাকে বিপদে ফেলছে। স্টুপিড লোক, স্টুপিড লোক, রাইট, ক্রেজি লোক। এদের দিয়ে মনে রাখবেন, আমি আপনাকে বলছিলাম, আপনি যদি ইন্টেলেকচুয়াল না হন, কৌশলী না হন, বাংলাদেশকে আপনি রক্ষা করতে পারবেন না আগামীতে। এর মধ্যে সবচেয়ে বড় বিপজ্জনক কে জানেন? সবচেয়ে বড় বিপজ্জনক না শুধু এরা, ইন্টারনাল স্লিপিং এজেন্টস যাদেরকে বলে। কারা? 90% সনাতন ধর্মের মানুষ, এরা ভারতের জন্য যুদ্ধ করতে প্রস্তুত বাংলাদেশে থেকে। ট্রাস্ট মি, ইয়া আল্লাহ, আমি আপনাদের কাছে বলছি 90% সনাতন ধর্মের মানুষ, দে আর রেডি টু ফাইট উইদিন বাংলাদেশ, while they living in Bangladesh on behalf of India. Trust me. আপনি জীবনে পৃথিবীতে একটা দেশ দেখাতে পারবেন না এমন ভয়ঙ্কর ফ্রাজাইল সিচুয়েশন আছে, মানে ভিতরের রাজনীতি গিয়ে। আমাদের রাজনীতিবিদরা যারা আছে 80% স্টুপিড ইডিয়েটস। এদের দিয়ে কোনোদিন কোনো পরিবর্তন আপনি আশা করবেন না আপনারা। আমি সরি টু সে দ্যাট, অনেকের উপরে চলে যাবে। আবার বলছি স্টুপিড, যে নতুন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে যে রাজনীতিবিদ হওয়া যায় না এবং সত্যিকার অর্থে পরিবর্তন সৃষ্টিকারী কেউ হতে পারে না, সেটা হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি এবং আসিফ মাহমুদের মতো স্টুপিডদের দেখলে আপনি বুঝতে পারবেন এনসিপি গন, দ্য ফিউচার অফ এনসিপি ডেভাস্টেটেড, শুধুমাত্র স্টুপিড পলিটিক্সের কারণে তাদের। আর যারা একটা নতুন শক্তি অনেক কিছু করতে পারতো, বুঝছেন, তারা করতে পারেনি। তো এখন আসতেছেন, আমি আমার বই একটা, আমি আপনাকে বলি, আমি কোনো বই করি না। ওই যে একটা বিদেশি গ্রুপ করলাম, এরা যদি মানে ধরেই নেই যে না, উই হ্যাভ টু ডু দ্যাট, that's going to create a lot of problem for us. একদিনও আপনি শান্তিতে রাষ্ট্র চালাতে পারবেন না। They will create this problem, that problem. Otherwise, ভারতের ইনফ্লুয়েন্স আমাদের বিরুদ্ধে কিছু করার ক্ষমতা জিরো। এইটা এইটা সরি টু সে দ্যাট, এটা দেখানো উচিত নয় আমার, বাট আমি বলছি এটা কোনো কিছু ক্ষমতা নাই। আমি জানি কোথায় তাদের ক্ষমতা আছে, কি তারা করতে পারে, কোথায় কি করতে পারবে না, সেটা আমরা জানা আছে, খুব ভালো করে জানি। ওই জায়গাতে আমার সবচেয়ে ভয়ের জায়গা। তবে এত সুন্দর একটা সিস্টেম তার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে ডক্টর ইউনূস। কিভাবে? জাতিসংঘ বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের তদন্ত করেছে, তদন্ত করে তারা প্রমাণ করেছে উনি মানবতা বিরোধী অপরাধে যুক্ত। সেই ব্যক্তিকে নিয়ে রয়টার্স, মানে কেন তাদের এত ইন্টারেস্ট? বিকজ ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স, ইন্ডিয়ানরা এখন তারা প্ল্যান করতেছে কখন কি তারা করবেন, এটা তাদের মানে বক্তব্য। এই হলো মূল জায়গাতে। আমি আবার বলছি, যদি ওই গ্রুপ সহযোগিতা না করে এবং তারা না চায়, শেখ হাসিনা যত চেষ্টা করবে ভারত জীবনে ধরবে না, সে বাংলাদেশে ফিরতে পারবে না। এরা চাইলে কি হবে? There are many ways they would put you under pressure. They would create something that you can't avoid. Yeah, that's the reality. কিন্তু আমাদের রাজনীতিবিদদের কথাবার্তা যদি শুনেন আপনি, মনে হবে কি জানেন? এই পৃথিবীটা মনে বাংলাদেশিরা চালায়। আপনি ইসলামিক স্কলার বক্তা যত আছে বাংলাদেশের, এদের বক্তব্য শুনলে মনে হবে কি জানেন? পৃথিবীতে মক্কা মদিনা থেকে এই মাত্র মসজিদে নববী থেকে উঠে আসছে মানে আব্বাসি, এই মাত্র উঠে আসছে, অথবা আপনার এই যে আরো আছে কিছু বক্তা আছে, এই মাত্র তারা ওহী নিয়ে আসছে বা একদম ডকুমেন্ট নিয়ে আসছে, তারা তাদের মতো বুঝদার। অথচ পৃথিবীর সাথে নিকৃষ্ট আলেমদের সংখ্যা যদি থাকে কোনো দেশ, তার নাম হচ্ছে বাংলাদেশ। বুয়া বাটপার এবং ইডিয়েট, বুঝছেন ভাই, ইউ ফিয়ার দেম মোর দেন, না, এই কথাটা যে বলছেন আপনি, এই কথাটা রং। রাজনীতিতে এই কথা, রাজনীতি থাকলে আপনি রাজনীতি ছেড়ে দিতে হবে, আল্লাহর উপর ভরসা করে সব বাদ দিতে হবে। আল্লাহ কি বলছেন? কৌশলী হন, ধর্ম বর্ণ। দর্শক, আশা করি পুরো ভিডিওটি এবার দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।